তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি কোনো একটা আইসবার্গের উপরে যুদ্ধ হচ্ছিল, আর এই যুদ্ধের মধ্যে ভয়ঙ্কর 3টা মনস্টার কিছু তলোয়ারবাজকে মারার ট্রাই করছিল। আর এখানে যখন মনস্টাররা বুঝতে পারে তারা তলোয়ারবাজদের সাথে পারবে না, তখন এখানে তারা বরফগুলোকে গলিয়ে একটা ধোঁয়ার মতো বানিয়ে এখানে একটা ভয়ঙ্কর ইলিউশনের ক্রিয়েট করে, যাতে করে খুব সহজেই তারা তলোয়ারবাজদেরকে মারতে পারে। এখানে একটা মনস্টার যখন 2টা তলোয়ারবাজকে গিয়ে মেরেই ফেলতে যাচ্ছিল, তখনই বিশাল বড় একটা সাপ এখানে চলে আসে, যে কিনা সেই মনস্টারটাকে চিবিয়েই খেয়ে ফেলে। তো এরপরে এই সাপটা সেই 2টা মনস্টারের উপর আক্রমণ করে দেয় আর তাদেরকেও চিবিয়ে খেয়ে ফেলে। তবে এরপর যখন সে সমস্ত ওয়ারিয়রদের উপরে আক্রমণ করা শুরু করে, তখন এখানে লাল স্যুট পরে একটা লোক চলে আসে, যার নাম ছিল জিং সিং। আর সে এসে ওয়ারিয়রদেরকে সাহায্য করা শুরু করে, আর সে অনেক কষ্টের পরে ফাইনালি এই সাপটাকে মেরেই ফেলে। আর এরপরে আমরা দেখতে পারি জিয়ান সিং বিদ্যুতের স্পিডে হ্যাভেনের দিকে যাওয়া শুরু করে। আসলে হ্যাভেনের সিঁড়িটা সেই ক্রস করতে পারত যার সবচেয়ে বেশি পাওয়ার ছিল। তবে তখনই আমরা দেখতে পারি এখানে বিজলি পড়া শুরু হয়ে যায়, আর সিনটা এখানেই কাট হয়ে যায়। এখান থেকে গল্প চলে আসে পুরো 100 বছর সামনে, মানে 100 বছর পরের সিন আমরা দেখতে পারি। এখানে আমরা দেখতে পারি একটা কাপল একটা গাড়ি নিয়ে কোনো একটা জায়গায় যাচ্ছিল। এখানে ছেলেটার নাম ছিল টিজিয়ান আর মেয়েটার নাম ছিল শিয়াও। আসলে আমরা দেখতে পারি তারা দুজন সেই ঘটনাটা নিয়ে কথাবার্তা বলছিল, যেই ঘটনা সম্পর্কে একটু আগে আমরা জানতে পারলাম, মানে একটু আগে যে যুদ্ধটা আমরা দেখতে পারলাম। আসলে তারা বলছিল যে এখানে এমন একটা তলোয়ার আছে, যেই তলোয়ারটা সবচেয়ে বেশি পাওয়ারফুল, যে সেই তলোয়ারটা পেতে পারবে সেই হয়ে যাবে সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা, আর সে চাইলে হ্যাভেনের রাস্তা ক্রস করে হ্যাভেন পর্যন্ত পৌঁছেও যেতে পারবে। তবে তখন শিয়াও তাকে বলে যে সেই জায়গাটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা, আর আমি শুনেছি এটা একটা পাহাড়ের উপরে অবস্থিত, সো সেখানে আমি কোনোদিনও তোমাকে যাওয়ার পারমিশন দিতে পারবো না। তবে আমরা দেখতে পারি টিজিয়ান তাকে বোঝানোর ট্রাই করে। সে বলে যে আমি যেই কোনো ওয়েতে সেখানে যেতে চাই, কারণ তার স্বপ্ন সে সেরা যোদ্ধা হবে। আর তখন এদিকে আমরা ইয়ানজি নামের একটা মেয়েকে দেখতে পারি, যে কিনা লুকিয়ে একটা ডার্ক কলেজের মধ্যে ঢুকে পড়ে। তবে তখনই হঠাৎ করেই পেছন দিয়ে তার উপরে কেউ আক্রমণ করে দেয়। তবে সৌভাগ্যবশত ইয়ানজি তার তলোয়ারের মাধ্যমে সেই আক্রমণটা প্রতিহত করে, আর এরপর সেখান থেকে কোনো রকমে পালিয়ে দৌড়ে শহরের মাঝখানে চলে আসে। তবে তখনই আমরা জিয়াও নামের আরও একটা মেয়েকে দেখতে পারি। আসলে এই মেয়েটা হচ্ছে সেই কলেজের স্টুডেন্ট, যেই কলেজে লুকিয়ে একটু আগে ইয়ানজি প্রবেশ করেছিল। এই জন্য তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। তারা সমস্ত মানুষজনের মধ্যেই ফাইট করা শুরু করে, আর অনেকক্ষণ মারামারি করার পরে ফাইনালি জিয়াও ইয়ানজিকে কিছুটা আহত করে ফেলে। আর যখন ইয়ানজি বুঝতে পারে জিয়াওর সাথে সে কোনোভাবেই পারবে না, তখন সে এখান থেকে পালিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি চেকপোস্টের জন্য টিজিয়ান এবং ইয়াংকে থামতে হয়, কারণ কলেজের সোলজাররা ইয়ানজিকে খুঁজে বের করার ট্রাই করছে, যে কিনা এখান থেকে পালিয়ে গেছে। এটা দেখার পরে টিজিয়ান গিয়ে তার পেছনের বক্সগুলোকে চেক করা শুরু করে, কারণ তার সন্দেহ হচ্ছিল যে হয়তো বা এগুলোর মধ্যে কিছু একটা থাকতে পারে। আর তখন সে 3 নম্বর বক্সের মধ্যে ফাইনালি ইয়ানজিকে পেয়েও যায়, যে কিনা প্রচণ্ড আহত অবস্থায় তার বক্সের মধ্যে এসে লুকিয়েছিল। এই জন্য যখন টিজিয়ান বুঝতে পারে তারা বড় একটা বিপদে পড়তে যাচ্ছে, তখন এটা থেকে বাঁচার একটা উপায় সে বের করার ট্রাই করে। আর যখন একটা গার্ড চেক করতে আসে, তখন আমরা দেখতে পারি সে আসলে ইয়ানজির ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিল, এই জন্য গার্ড আর তাকে চিনতে পারছিল না। আর সে গার্ডকে কিছু টাকা দিয়ে বলে যে এটা হচ্ছে আমার ফিউচার ওয়াইফ, যে কিনা এখন অনেকটাই অসুস্থ হয়ে গেছে। এখন গার্ড তাদের উপরে সন্দেহ তো করে ফেলেছিল, তবে তখন এই ব্যাপারটা সিওন জানতে পারে। এটা শোনার পরে সিওন প্রচণ্ড রাগ করে ফেলে, কারণ সে তার স্বামীকে অনেক বেশি ভালোবাসত। তবে এখন যখন সে শুনতে পেরেছে আরও একটা ওয়াইফ সে নিয়ে এসেছে, তখন সে তার উপরে চিল্লাচিল্লি করা শুরু করে, আর তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর ঝগড়াও শুরু হয়ে যায়। আর যখন গার্ড দেখতে পারে যে সে তাদের দুজনকেই হ্যান্ডেল করতে পারছে না, তখন সে তাদেরকে দ্রুত এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি জিয়াও এবং বাকি কিছু সোলজাররা ফ্র্যাঙ্কের রুম থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পারছিল। এই জন্য যখন একটা সোলজার দরজা খুলে মধ্যে চলে আসে, তখন তারা দেখতে পারে একটা বাঘের অবয়বের মতো কিছু একটা ফ্র্যাঙ্ককে পুরো কন্ট্রোলে নিয়ে ফেলেছিল। আর যখন সেই সোলজার একটু কাছে যায়, তখন সেই বাঘের শক্তিটা সেই সোলজারকে তার মধ্যে টেনে নিয়ে যায়। আর এদিকে যখন জিয়াও বুঝতে পারে যে তার মাস্টার ফ্র্যাঙ্ক কোনো একটা সমস্যার মধ্যে পড়েছে, তখন সেও তাকে সাহায্য করার জন্য সামনের দিকে যাওয়ার ট্রাই করে। তবে তখন সেই বাঘের শক্তিটা তাকেও তার মধ্যে টেনে নিয়ে যায়। আর এরপরে যখনই মাস্টার তার ধ্যান ব্রেক করে, তখন সে সামনে এতগুলো স্টুডেন্টকে দেখার পরে তাদের উপরে প্রচণ্ড রাগ করে। সে বলে যে তার পারমিশন ছাড়া তার রুমের মধ্যে আসার অনুমতি তাদেরকে কে দিয়েছে। এটা বলে সে তাদেরকে ভাগিয়ে দেয়, আর সেই টাইগারও হঠাৎ করেই কোথায় যেন চলে যায়। আর এরপরে যখন জিয়াও মাস্টার ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে যে আসলে তার সাথে হচ্ছিলটা কি, তখন সে বলে যে সে আসলে জোর করে লেভেল 6 ক্রস করার ট্রাই করছিল। আসলে লেভেল 6 হচ্ছে সেই স্বর্গে যাওয়ার রাস্তাটা, মানে সবচেয়ে বড় ওয়ারিয়র হওয়ার ট্রাই করছিল। তবে যেহেতু সেই শক্তিটা অনেক বেশি ফোর্স জেনারেট করে, এই জন্য সেই শক্তি ধরে রাখার মতো সামর্থ্য এখন আর তার শরীরের মধ্যে নেই। এরপরে সে সেই তলোয়ারটার লোকেশন জিয়াওয়ের কাছে জিজ্ঞেস করে। তখন জিয়াও বলে সেই তলোয়ারের লোকেশন এবং তলোয়ারটা তো আমরা পেয়ে গেছি, তবে একটা অদ্ভুত রকমের আগুন সেই তলোয়ারকে প্রোটেকশন দিচ্ছিল।
তবে ফ্যাং এই সমস্ত কোনো কথাই শুনতে চায় না। সে বলে যেই কোনো ওয়েতে সেই তলোয়ারটা সেখান থেকে উদ্ধার করে দ্রুত এটা আমার কাছে নিয়ে আসো, কারণ আমি যেই কোনো ওয়েতে স্বর্গে গিয়ে একজন গড হতে চাই। তবে যদিও জিয়াং তাকে বলে যে সেই তলোয়ারটা এখন পর্যন্ত কেউ টাচ করতে পারেনি, আর কেউ পারবে কিনা সেটা আমরা জানি না, কিন্তু ফ্যাং তার কোনো কথাই শুনতে চায় না। তারপরে পরদিন সকালে আমরা দেখতে পারি টিজিয়ান আর শিয়াও যখন সেই গাড়ি নিয়ে সামনের দিকে যাচ্ছিল তখন পর্যন্ত তাদের মধ্যে ঝগড়া চলেই যাচ্ছিল। আসলে শিয়াও এখন পর্যন্ত এই জিনিসটা মানতেই পারছিল না যে তার হাজব্যান্ড তাকে ধোকা দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য সে এখন পর্যন্ত তার সাথে ঝগড়া করেই যাচ্ছিল। তবে তখন টিজিয়ান তাকে শান্ত করার জন্য সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলে। সে বলে যে আসলে আমি এমনটা করেছি শুধুমাত্র সেই মেয়েটাকে বাঁচানোর জন্য, আমার মনের মধ্যে অন্য কিছু ছিল না। আর এইগুলো শোনার পরে ফাইনালি শিয়াও একটু শান্ত হয়, আর তারা দুজনেই এখানে একটু রেস্ট নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে যখন টিজিয়ান ইয়ানজিকে বাইরে বের করে তার অবস্থা চেক করার ট্রাই করে, তখন একটু পরে ইয়ানজি জ্ঞান ফিরে পায়। আর জ্ঞান ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গেই সে টিজিয়ানকে একটা চর মেরে দেয়, কারণ তার মনে হচ্ছিল সে তাকে হ্যারেস করার ট্রাই করছে। আর একটু পরে যখন সে দেখতে পারে তার কাপড়গুলো চেঞ্জ করা হয়েছে, তখন সে তাকে আবারও একটা চর মেরে দেয়। আর এরপর সে তার তলোয়ার এবং কাপড় চোপড় নিয়ে কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পারি ফাইনালি টিজিয়ান এবং শিয়াও তাদের গ্রামে চলে আসে। এখানে আসার সঙ্গে সঙ্গেই সে প্রথমে গিয়ে তার মাস্টার চ্যাংয়ের সঙ্গে মিট করে। তবে মাস্টার চ্যাং এতদিন ধরে সে বাইরে থাকার জন্য তাকে পেটানো শুরু করে। তবে যখন আবার সে যেই জিনিসটা আনতে বলেছিল সেইটা সে মাস্টার চ্যাংকে দেয়, তখন মাস্টার চ্যাংয়ের বিহেভিয়ার সাথে সাথেই চেঞ্জ হয়ে যায়। অন্যদিকে আমরা শিয়াওয়ের বাবাকে দেখতে পারি, যার সাথে একটা লোক খুবই খারাপ বিহেভ করছিল, কারণ যখন তাকে একটা কাজ দেওয়া হয়েছিল তখন সে সেই কাজটা সম্পন্ন করতে পারেনি। এই জন্য সে একটা তলোয়ার দিয়ে যখন তাকে মারারই ট্রাই করছিল, তখন এখানে সিয়াও এসে তার বাবাকে সেভ করার ট্রাই করে। তবে সেই লোকটা কোনো কথা না শুনে সিয়াওকে অপমান করা শুরু করে আর তার বাবাকে আবারও মারার জন্য যায়। তবে তখন সঠিক সময় এখানে টিজিয়ান চলে আসে, যে কিনা এসে তার মাথায় একটা পাথর মেরে কোনো রকমে সিয়াওয়ের বাবাকে সেভ করে। তবে এটার জন্য তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তবে যেহেতু এই লোকটা অনেক বেশি পাওয়ারফুল ছিল, এই জন্য সে টিজিয়ানকে আচ্ছা রকম করে ধোলাই করে তাকে দূরে ছুঁড়ে মারে। আর এরপর যতক্ষণে সে টিজিয়ানকেও মারতে যেত, তার আগেই এখানে ইয়ানজি আর তার একটা লোক এসে ফাইনালি সেই লোকটাকেই শেষ করে দেয়। আর যাওয়ার আগে ইয়ানজি টিজিয়ানকে বলে যায় যে আমি তোমার দেনা পরিশোধ করে দিলাম, এতটুকু বলে সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপরে যখন টিজিয়ান এবং শিয়াও দুজন বাসার দিকে ব্যাক করছিল, তখন টিজিয়ান শিয়াওকে বলে যে আমি সেই তলোয়ারটাকে খুঁজে বের করতে যেই কোনো ওয়েতে সেই পাহাড়ে যেতে চাই। তবে আমরা দেখতে পারি শিয়াও কোনোভাবেই তাকে পারমিশন দিতে চাইছিল না। আর যখন সে কথা বলতে বলতে একটু সামনে চলে যায় আর একটু পরে পেছনে ফিরে তাকায়, তখন সে দেখতে পারে টিজিয়ান কোথায় যেন গায়েব হয়ে গেছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি ইয়ানজি এবং তার সঙ্গীও সেই পাহাড়ের দিকেই যাচ্ছিল, মানে সেই তলোয়ারটাকে হাসিল করার জন্য। আর যখন তারা জঙ্গলের একেবারে শেষ মাথায় চলে আসে, তখন এখানে সে তার বাবার একটা স্মৃতি পেয়ে যায়, মানে একটা হ্যাডব্যান্ড পেয়ে যায়, যেটা কিনা গাছের সঙ্গে ঝোলানো ছিল। তবে তখনই উপরে তাকিয়ে সে জিয়াও এবং তার দুইটা সঙ্গীকে দেখতে পারে, যারাও কিনা পাহাড়ে সেই তলোয়ারটা নেয়ার জন্যই যাচ্ছিল। এই জন্য সেও ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে জিয়াও এবং তার সঙ্গীদেরকে পেছন থেকে ফলো করবে। আসলে তখন এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি জানতে পারি যে এখানে যা কিছুই হচ্ছে এই সমস্ত ব্যাপারগুলো তার বাবার সাথে কানেক্টেড। এরপরে ফাইনালি জিয়াও সেই জায়গায় চলে আসে যেখানে সেই তলোয়ারটা ছিল। এখানে তার জন্য অলরেডি অনেকগুলো সোলজার ওয়েট করছিল। জিয়াও এসেই একটা সোলজারকে বলে সেই তলোয়ারটা বের করার জন্য। তবে যখনই সেই সোলজার তলোয়ারটা বের করতে যায়, তখন হঠাৎই তার শরীরে আগুন ধরে যায় আর হঠাৎ করে তার শরীরটা কোথায় যেন গায়েবই হয়ে যায়। আর তখন এদিকে যখন টিজিয়ান জঙ্গল পাড়ি দিয়ে আস্তে আস্তে করে পাহাড়ের দিকে আগাচ্ছিল, তখন জঙ্গলের মধ্যে সে একটা ম্যাজিক্যাল পাথর পেয়ে যায়, যেটা কিনা একটা গাছের মধ্যে লাগানো অবস্থায় ছিল। এই জন্য সেই গাছ থেকে সেই পাথরটাকে বের করে নিয়ে আসে। তবে তখনই কিছু ভয়ঙ্কর মনস্টার এসে তার উপরে আক্রমণ করার ট্রাই করে। এদিকে জিয়ান এই সমস্ত ব্যাপারগুলোতে প্রচণ্ড বিরক্ত হয়েছিল। সে দেখতে পাচ্ছিল যত সোলজারকেই সে পাঠাচ্ছে, কেউই সেই তলোয়ারটাকে বের করতে পারছিল না। আর সেই হোলি ফায়ার তাদের সবাইকে পুড়িয়ে কোথায় যেন গায়েব করে দিচ্ছিল। এই জন্য ফাইনালি সে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে নিজে গিয়ে সেই তলোয়ারটাকে বের করবে। তবে যখনই জিয়াও সেই তলোয়ারটা আনতে সামনে যাচ্ছিল, তখনই এখানে ইয়ানজি চলে আসে আর সে এসে জিয়ার উপরে আক্রমণ করে তাকে এমনটা করা থেকে বাধা দিয়ে দেয়। আর তখন আমরা দেখতে পারি এখানে আরও অনেকগুলো তলোয়ারবাজ চলে আসে, যারাও কিনা সেই তলোয়ারটাকে পাওয়ার বাসনাই করছিল। তবে এই জন্য তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর রকম মারামারি শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি যখন এখানে জিয়াও এবং ইয়ানজি মারামারি করছিল, তখন এখানে টিজিয়ান সেই মনস্টারটাকে নিয়ে চলে আসে, মানে যেই মনস্টারটাকে ফলো করছিল সে তার পেছন পেছন এই পর্যন্ত চলে আসে। এই জন্য এখানে একটা হট্টগোল শুরু হয়ে যায়। আর যেহেতু টিজিয়ান অনেক বেশি ভয়ের মধ্যে ছিল, এই জন্য সে মনস্টার থেকে বাঁচার জন্য একটা পোর্টালের মাধ্যমে সেই তলোয়ারের খুব কাছে গিয়ে পৌঁছে যায়। আর যেহেতু সে তার জীবনটা বাঁচানোর জন্য যেই কোনো কিছু করতে রাজি ছিল, এই জন্য সে তাড়াহুড়োর মধ্যে সেই তলোয়ারটা ধরে সেটা দিয়েই সেই মনস্টারকে দুই টুকরো করে ফেলে। তবে এইটা দেখার পরে এখানে সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ তারা দেখতে পারে যে টিজিয়ান সেই তলোয়ারটাকে খুব সহজেই তুলে ফেলেছে। আর যেই হোলি ফায়ারটা এতদিন পর্যন্ত তলোয়ারটাকে প্রোটেকশন দিচ্ছিল, সেইটাও টিজিয়ানের কোনো ক্ষতিই করেনি।
তবে তখন জিয়াওয়ের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য জিয়াও গিয়ে টিজিয়ানের থেকে তলোয়ারটা নেওয়ার ট্রাই করে। তবে তখন সেই তলোয়ারটা নিজে থেকেই তাকে দূরে ছুঁড়ে মারে, মানে তলোয়ারটা নিজে থেকেই তাকে প্রোটেকশন দেওয়া শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে এখানে সবাই এটা কনফার্ম হয়ে যায় যে আসলে টিজিয়ানই হচ্ছে গিয়ে তলোয়ারের আসল উত্তরসূরি। আর তখন আমরা দেখতে পারি সেই তলোয়ারের যেই হোলি ফায়ারগুলো ছিল, মানে সেই আগুনগুলো আস্তে আস্তে করে টিজিয়ানের শরীরের মধ্যে ঢোকা শুরু করে, যে জন্য এত পাওয়ারের চাপের জন্য টিজিয়ান সেখানেই বেহুশ হয়ে যায়। আর তখন ইয়ানজি এই সুযোগটা নিয়ে টিজিয়ানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে সোজা সিয়াওয়ের ঘরে নিয়ে আসে। এরপরে যখন টিজিয়ান জ্ঞান ফিরে পায় তখন সে তার সামনে শিয়াওকে দেখতে পারে, যাকে দেখার পরে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তবে তখন তার মাস্টার চ্যাংও এখানে চলে আসে, যে কিনা তাকে বকাবকি করা শুরু করে সেই পাহাড়ে যাওয়ার জন্য। এদিকে আমরা জিয়াওয়ের ভাই লুটানকে দেখতে পারি, যে কিনা এখন টিজিয়ানের গ্রাম পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর এখানে এসে সে সেই হোলি তলোয়ারটা সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে আর সবাইকে তার পাওয়ারের মাধ্যমে ভয় পাওয়ানো শুরু করে। আর যখন এখানে টিজিয়ান আর ইয়ানজি চলে আসে তখন লু তাদেরকে বলে মাস্টার ফ্যাংয়ের কাছে যাওয়ার জন্য। তবে যেহেতু ইয়ানজি আগে থেকেই তাদের ইভিল প্ল্যান সম্পর্কে জানতো, এই জন্য সে তাদেরকে সরাসরি সেখানে যাওয়ার জন্য না করে দেয়। এই জন্য তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে যেহেতু ইয়ানজির থেকে লুয়ের পাওয়ার একটু বেশি ছিল, এই জন্য সে আচ্ছা রকম করে ইয়ানজিকে ধোলাই করে তাকে ফাইনালি অনেক দূরে নিয়ে ছুঁড়ে ফেলে। আর একটু পরে তার পাওয়ারের ইউজ করে তাকে একটা গাছের সঙ্গেও বেঁধে ফেলে। আর যখন এই সমস্ত ব্যাপারগুলো টিজিয়ান দূর থেকে দেখতে পারে তখন সে দৌড়ে চলে আসে তাকে সেভ করার জন্য। আর সে লুয়ের সঙ্গে মারামারি করা শুরু করে। তবে যখন লু তাকে মারার জন্য তার উপরে তলোয়ার দিয়ে আক্রমণ করার ট্রাই করে তখন টিজিয়ান ভুলবশতই সেই তলোয়ারটাকে ধরে ফেলে আর সেই হোলি ফায়ারগুলো রিলিজ করে দেয়, যেই জন্য তার তলোয়ারটা কাজ করাই বন্ধ করে দেয়। আর টিজিয়ান মনের অজান্তেই ভুলবশত নিজেকে সেভ করার জন্য লেভেল 5-এর তলোয়ারের শক্তি পর্যন্ত নিজের মধ্যে অবজার্ভ করে ফেলে। আর যখন লু দেখতে পারে সে এমন কাজটা করে ফেলেছে যেটা ইম্পসিবল, তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। আর সে বুঝতে পারে এখন তার পাওয়ার মাস্টার ফ্যাংয়ের পাওয়ারের সমান হয়ে গেছে, এই জন্য সে এখান থেকে দ্রুত পালিয়ে চলে যায়। এরপরে জিয়াং এবং লু চলে আসে ফ্যাংকের কাছে তাকে রিপোর্ট জানানোর জন্য। এখানে তারা বলে যে আসলে টিজিয়ান নামের একটা লোক সেই হোলি তলোয়ারটা এবং হোলি ফায়ারটাকে চুরি করে নিয়ে গেছে। তাছাড়া সে এখানেই শান্ত হয়নি, সে লেভেল 5-এর পাওয়ার পর্যন্ত অবজার্ভ করে নিয়েছে, মানে এখন সে আপনার শক্তির বরাবর হয়ে গেছে। এটা শোনার পরে ফ্যাংকের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে ইয়ানজি এবং টিজিয়ানকে দ্রুত তার সামনে হাজির করার জন্য বলে, মানে তাদেরকে ইনভাইট করে আনার জন্য বলে। এরপরে যখন লু এবং জিয়াং খুবই ভদ্রভাবে টিজিয়ানের ঘরে এসে তাকে ফ্র্যাঙ্কের পক্ষ থেকে ইনভাইট করে তখন তারা এখানে সবাইকে দেখতে পেলেও টিজিয়ানকে দেখতে পাচ্ছিল না। আর লুয়ের বোন সিয়াও, যে কিনা অলরেডি তার সামনেই উপস্থিত ছিল, সেও কোনো অ্যান্সার না দিয়ে তার সামনে থেকে বেরিয়ে চলে যায়। এই জন্য লু তাকে রাস্তায় গিয়ে থামায় আর তার কাছে টিজিয়ান সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে। তবে তার বোন তাকে কোনো উত্তরই দিতে চাইছিল না, যে জন্য লু তার পাওয়ারের ইউজ করে তার আপন বোনকে হিপনোটাইজ করে ফেলে, যাতে করে তাকে একটা ট্র্যাপ হিসেবে ইউজ করে তারা টিজিয়ানকে যে কোনো ওয়েতে ধরে নিতে পারে। এরপরে রাতের বেলা আমরা দেখতে পারি টিজিয়ান এবং ইয়ানজি জঙ্গলের মধ্যে আগুন জ্বালিয়ে বসেছিল। এখানে যখন তারা গল্পগুজব করছিল তখন এখানে সিয়াও চলে আসে। সিয়াও এসে টিজিয়ানের সঙ্গে পার্সোনালি কথাবার্তা বলার রিকোয়েস্ট করে। সে তাকে একটু সাইডে নিয়ে যায়, তবে সেখানে গিয়েও সে চুপ করে দাঁড়িয়েছিল, কারণ এখন পর্যন্ত সে লুয়ের জাদুর মধ্যেই ফেসেছিল। আর তখনই এখানে জিয়াও এবং লু তাদের লোকজন নিয়ে চলে আসে আর তারা ইয়ানজিকে বন্দি করে যেই কোনো ওয়েতে টিজিয়ানকে নিয়ে যাওয়ার ট্রাই করছিল। তবে তখনই এখানে কিছু মনস্টার এসে তাদের উপরে আক্রমণ করে দেয়। আর যখন তারা সবাই মিলে সেই মনস্টারকে ফেস করছিল তখন ইয়ানজি একটা সুযোগ পেয়ে যায় টিজিয়ানকে ফ্রি করার, আর এই জন্য সে তাকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তবে এমন করে পালাতে গিয়ে হঠাৎই তারা একটা ভয়ঙ্কর গর্তের মধ্যে পড়ে যায়, যেই গর্ত থেকে বের হওয়ার কোনো রাস্তা তারা জানতো না। এখানে যখন তারা চারপাশে খোঁজাখুঁজি করছিল তখন এখানে তারা হাই কোয়ালিটির আয়রন পেয়ে যায়। আর যখন টিজিয়ান এটা ইয়ানজিকে দেখায় তখন ইয়ানজি বলে যে এইটা দিয়ে তুমি চাইলে তলোয়ার বানাতে পারবে। আর মানুষজন বলাবলি করে যে যেই তলোয়ারটা এখন তোমার কাছে আছে, মানে সেই পাওয়ারফুল তলোয়ারটা, সেইটাও এই মেটাল দিয়ে বানানো হয়েছে। এই জন্য টিজিয়ান খুবই হ্যাপি হয়ে যায় আর সেই আয়রনটা তার নিজের কাছে রাখারই সিদ্ধান্ত নেয়। তবে তখনই পেছন থেকে একটা ভয়ঙ্কর মনস্টার বেরিয়ে সোজা টিজিয়ানের উপরে আক্রমণ করে দেয়। আর যখন টিজিয়ান অনেক ট্রাই করার পরেও তার সাথে পারছিল না তখন সে ইয়ানজিকে তার সাহায্য করার জন্য বলে। তবে ইয়ানজি তার সাহায্য করার জন্য সরাসরি না করে দেয়, কারণ এই মনস্টারটা হচ্ছে আসলে তার বাবার একটা রূপ, মানে সে তার বাবার উপরে চাইলেও আক্রমণ করতে পারতো না। তবে সে টিজিয়ানকেও মরতে দিতে চায় না, এই জন্য সে গিয়ে তার বাবাকে রিকোয়েস্ট করা শুরু করে, মানে তাকে থামানোর ট্রাই করে। তবে তার বাবা তার উপরেও আক্রমণ করে দেয়। আর যখন টিজিয়ান এই জিনিসটা দেখতে পারে তখন সে তার সেই ফায়ারগুলো রিলিজ করে দেয়, যাতে করে তার বাবার মধ্যে যেই ইভিল আত্মাটা আছে সেটা যেই কোনো ওয়েতে বেরিয়ে চলে যায়। আর একটু পরে ঠিক এমনটাই হয়ে যায় আর তার বাবা এখানে বেহুশ হয়ে পড়ে যায়। যখন তার বাবা জ্ঞান ফিরে পায় তখন ইয়ানজি তাকে জিজ্ঞেস করে যে আসলে তার সাথে কি হয়েছিল। তখন তার বাবা তাকে বলে যে আসলে ফ্র্যাঙ্ক তাকে এবং তার কিছু সঙ্গী সাথীকে, মানে বৃদ্ধ সমস্ত সোলজারদেরকে তার কলেজের মধ্যে ইনভাইট করেছিল, যাদের কাছে লেভেল 3-4 এর পাওয়ার ছিল।
আর তাদের সবাইকে নিয়ে সে তাদের সমস্ত শক্তিগুলো তার নিজের মধ্যে অবজার্ভ করে নিয়ে গিয়েছিল আর এক এক করে তাদের সবাইকে মেরে ফেলেছিল। তবে যেহেতু তার বাবার ভাগ্য অনেক ভালো ছিল, এই জন্য সে একটা সিক্রেট মুভের ইউজ করে অনেক কষ্টে তার জীবনটা নিয়ে শেষ মুহূর্তে পালিয়ে গিয়েছিল। যাই হোক, এই সমস্ত ব্যাপারগুলোর পরে ইয়ানজি টিজিয়ানের সঙ্গে তার বাবাকে পরিচয় করিয়ে দেয় আর সে তাকে বলে যে সেই হোলি ফায়ারের সাহায্যে তোমাকে সাহায্য করেছে। আর সে তাকে এইটাও বলে যে তার কাছে সেই লেভেল 6 ওয়ালা তলোয়ারটাও আছে আর হোলি ফায়ারও তার কোনো ক্ষতি করেনি। আর এগুলো শোনার পরে ইয়ানজির বাবা পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝে গিয়েছে যে যেহেতু সেই তলোয়ারটা তার কোনো ক্ষতি করেনি আর এখন এটা তার কাছেই আছে, তার মানে এইটা ক্লিয়ার যে হ্যাভেন অলরেডি তাকে চুজ করে ফেলেছে। তবে তখন ইয়ানজির বাবা তাকে জিজ্ঞেস করে যে তোমার তলোয়ারের পিরিয়ডটা সিল করেছে কে। তবে আমরা দেখতে পারি টিজিয়ান এগুলো কিছুই জানতো না। সে কোথা থেকে এই পাওয়ারটা পেলো, কিভাবে এটা ইউজ করতে হয়, কিভাবে এটাকে কন্ট্রোল করতে হয়, এই সমস্ত ব্যাপারগুলোর কিছুই তার মনে নেই। এই জন্য ইয়ানজি তাকে সাহায্য করা শুরু করে যাতে করে তার তলোয়ারের সিল পিরিয়ডটা সে আনসিল করতে পারে, কারণ যদি এমনটা সে করতে পারে তাহলে সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে আর তার সাথে কেউই আর পেরে উঠবে না। তবে তখনই আমরা দেখতে পারি এখানে লু আর জিয়াও চলে আসে, যারা এসেই তাদের উপর আক্রমণ করে দেয়। যদিও ইয়ানজির বাবা তাদেরকে বাইরেই রাখার ট্রাই করছিল, তবে জিয়াও তার তলোয়ার দিয়ে তার বাবাকেই মেরে ফেলে। এটা দেখার পরে ইয়ানজি সোজা গিয়ে তাদের উপর আক্রমণ করে দেয় আর তাদেরকে ফেস করার ট্রাই করে। তবে লু তার শক্তির ইউজ করে জিয়াওকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তবে এতক্ষণে আমরা দেখতে পারি টিজিয়ানও তার তলোয়ারের সিল পিরিয়ড শেষ করে দিয়েছিল, মানে সেটা ব্রেক করে ফেলেছিল। এই জন্য এখন সে ভয়ঙ্কর যোদ্ধা হয়ে গেছে, তার কাছে এই তলোয়ারের পাওয়ারটাও আছে, এমনকি তার কাছে সেই হোলি ফায়ারও আছে। তখন তারা বুঝতে পারে যদি তার সঙ্গে তারা মারামারি করতে যায় তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। এই জন্য তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যাওয়াটাই শ্রেয় মনে করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি টিজিয়ানের মাস্টার চ্যাংকে, যে কিনা একাই ফ্যাংয়ের কাছে চলে আসে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে চ্যাং হচ্ছে ফ্যাংয়ের ব্রাদার ইন ল, কিন্তু কোনো একটা ইনসিডেন্টের কারণে সে তার সমস্ত কিছু বদলে দিয়ে তার নামটা পর্যন্ত চেঞ্জ করে একটা নর্মাল ফ্যামিলিতে গিয়ে বাস করা শুরু করেছিল। আর এখানে যখন তাদের মধ্যে আর্গু হওয়া শুরু হয়ে যায় তখন আমরা দেখতে পারি তারা কথার মাঝখানে একে অন্যের উপরে আক্রমণ করার ট্রাই করছিল। তবে তখনই এখানে টিজিয়ানও চলে আসে আর টিজিয়ানকে দেখার সঙ্গে সঙ্গেই ফ্যাং তাকে ধোকা দেওয়ার জন্য উল্টাপাল্টা একটা গল্প বলা শুরু করে। সে বলে যে আজ থেকে 5 বছর আগে তোমার পুরো ফ্যামিলিকে যে খুন করেছে সে আর অন্য কেউ না, সে হচ্ছে তোমার মাস্টার চ্যাং। তবে টিজিয়ান তার কোনো কথাই বিশ্বাস করে না, বরং সে তার তলোয়ার দিয়ে গিয়ে তার উপরেই আক্রমণ করে দেয়। আর যখন তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় তখন আমরা দেখতে পারি ইয়ানজি এবং লু তার সমস্ত লোকজন নিয়ে এখানে চলে আসে, এই জন্য তাদের মধ্যেও মারামারি শুরু হয়ে যায়। আর যখন এখানে ভয়ঙ্কর মারামারি চলছিল তখন আমরা দেখতে পারি সিয়াও এখানে চলে আসে, যে কিনা এখন পর্যন্ত হিপনোটাইজ অবস্থায় ছিল। আর সে একটা চাকু নিয়ে সোজা টিজিয়াংয়ের পেটের মধ্যেই ঢুকিয়ে দেয়। আর যখন টিজিয়ান বুঝতে পারে যে সে হিপনোটাইজ অবস্থায় আছে তখন সে তাকে হিপনোটাইজ থেকে বাইরে বের করে। তবে তখন আবার লু তাকে আবারও হিপনোটাইজ করে দেয়। এই জন্য এই সমস্ত ব্যাপারগুলোকে সহ্য করতে না পেরে সে ছুরি নিয়ে নিজের পেটের মধ্যে ঢুকিয়েই নিজেই সেখানে মারা যায়। তো এখন এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে টিজিয়ানের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, এই জন্য সে তার সমস্ত শক্তি একসাথে রিলিজ করে দেয় আর এমন করেই সে লুকে মেরে ফেলে। আর এরপর সে তার তলোয়ারের ইউজ করে জিয়াওকেও সেখানে 2 টুকরো করে ফেলে, মানে তাকেও সেখানে মেরে ফেলে। তবে যখন সে ফ্যাংকে মারতে যায় তখন আমরা জানতে পারি ফ্যাংকের কাছে স্পেশাল একটা পাওয়ার ছিল, সে জানতো অন্য মানুষের শক্তি কী করে নিজের মধ্যে অবজার্ভ করতে হয়। এই জন্য সে টিজিয়ানের সমস্ত শক্তি নিজের মধ্যে নেওয়া শুরু করে। আর যখন চ্যাং ব্যাপারগুলো দেখতে পারে তখন সে দৌড়ে গিয়ে টিজিয়ানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর তাকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে। এই জন্য যখন ইয়ানজি তাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন চ্যাং ফ্যাংকে যে কোনো ওয়েতে এখানে আটকে রাখার ট্রাই করছিল। তবে এতে করে ফ্যাংকের মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে তার শক্তির ইউজ করে চ্যাংকে সেখানেই মেরে ফেলে। তবে এই সমস্ত ঘটনাতে ইয়ানজি পর্যাপ্ত সময় পেয়ে যায় আর সে কোনো রকমের টিজিয়ানকে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। এরপরে যখন ইয়ানজি টিজিয়ানের জ্ঞান ফেরার অপেক্ষা করছিল তখন সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে প্রতি 100 বছর পর পর হ্যাভেনের দরজাটা যখন ওপেন হয় সেই সময়টা এখন চলে এসেছে। এই জন্য সেই দরজাটা ওপেন করার পরে সেই দরজা দিয়ে ভেতরে যাওয়ার জন্য ফ্যাং এক এক করে সমস্ত মানুষকে মারছিল। এই জন্য এখন যেহেতু টিজিয়ান জ্ঞান ফিরে পায়নি আর টিজিয়ান হচ্ছে সবচেয়ে বড় ফাইটার, এই জন্য সে তাকে এখানে রেখে দিয়েই নিজে আর্মার পরে বেরিয়ে পড়ে ফ্যাংকে আটকানোর জন্য। কারণ যদি ফ্যাং কোনো রকমে সেই দরজার মধ্যে চলে যেতে পারে তাহলে সে হয়ে যাবে গড। আর তখন এদিকে বরফের পাহাড়ের উপরে আমরা ফ্যাংক আর কিছু ওয়ারিয়রকে দেখতে পারি যারা কিনা সেই হ্যাভেনের দিকে যাওয়ার ট্রাই করছিল। তবে তখনই এখানে 3টা মনস্টার চলে আসে তাদের উপরে আক্রমণ করার জন্য। তবে ফ্যাংক সেই 3টা মনস্টারকে খুব সহজেই তার পাওয়ারের ইউজ করে এক এক করে মেরে ফেলে। এরপর সেই বিশাল বড় মনস্টার সাপটা তাদের সামনে চলে আসে। তবে এটাকে দেখার পরেও ফ্যাংক একেবারেই ভয় পায় না, সে সোজা তার মাথার মধ্যে গিয়ে আক্রমণ করে আর তাকেও সেখানে খুব সহজেই মেরে ফেলে। আর তখন আমরা দেখতে পারি সেই সিঁড়িটা তাদের সামনে উন্মুক্ত হয়ে যায়, যেই সিঁড়িটা হ্যাভেনের ডোরের সাথে কানেক্ট করা ছিল। আসলে তারা সেই সিঁড়িটার গোড়া পর্যন্ত পৌঁছেও গিয়েছিল।
এখন আমরা দেখতে পারি ফ্যাংয়ের সাথে যেই ওয়ারিয়রগুলো এখানে এসেছিল তারা খুব এক্সাইটেড ছিল হ্যাভেনে যাওয়ার জন্য। আসলে যেই সিঁড়িটা তাদের সামনে আছে এই সিঁড়িটা লাইটের মাধ্যমে প্রোটেক্ট করা আছে, মানে যদি তারা সিঁড়ি ক্রস করার ট্রাই করে তাহলে তাদের উপরে বিজলি ফেলা হবে, আর এই বিজলি ক্রস করে যে হ্যাভেন পর্যন্ত পৌঁছাতে পারবে সেই হয়ে যাবে গড। এখন যেহেতু তারা এক্সাইটেড ছিল এই জন্য তারা যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তবে আমরা দেখতে পারি ফ্যাংয়ের পরিকল্পনা একটু ভিন্নই ছিল। সে আসলে ইচ্ছা করে এখানে সেই সমস্ত সোলজারদেরকে ডেকেছে যাদের তলোয়ারের পাওয়ার অনেক বেশি। ফ্যাং চাইছিল যদি সে সবার পাওয়ার একসাথে অবজার্ভ করে তার নিজের মধ্যে নিয়ে আসতে পারে তাহলে সে এত বেশি পাওয়ারফুল হয়ে যাবে যে খুব সহজেই সেই বিজলিগুলোকে টক্কর দিয়েও হ্যাভেন পর্যন্ত পৌঁছেই যেতে পারবে। এরপরে ফ্যাং তার কাজও শুরু করে দেয়। আমরা দেখতে পারি সে সবার পাওয়ারগুলো তার নিজের মধ্যে নেওয়া শুরু করে। তবে তখন এখানে ইয়ানজি এসে তাকে বাধা দেওয়ার ট্রাই করে, কিন্তু ফ্যাং তার পাওয়ারের ইউজ করে খুব সহজেই ইয়ানজিকে প্যারালাইসই করে দেয়। তবে তখন আমরা দেখতে পারি এখানে টিজিয়ান চলে আসে। আসলে টিজিয়ান শুধু সেই লোকগুলোকে সেভই করতে চায় না, বরং সে ফ্যাংকেও যে কোনো ওয়েতে মারতে চায়। এই জন্য তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। আর অনেকক্ষণ ধরে মারামারি করার পরে ফাইনালি টিজিয়ান ফ্যাংকে আক্রমণ করতে সফলও হয়ে যায়, যেই জন্য ফ্যাং অনেক বেশি আহত হয়ে যায়। তবে তখন আবার ফ্যাং দাঁড়া হয়ে তাকে বলে যে এমন একটা দেবতাও আছে যে কিনা আমার স্বপ্নের মধ্যে এসে প্রতিদিন আমাকে বলে যে আমি দেবতা হওয়ার ডিজার্ভ করি, মানে দেবতা হওয়ার জন্য আমি হচ্ছে যোগ্য প্রার্থী। এইটা বলেই সে খুবই কনফিডেন্সের সাথে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে উপরে যাওয়া শুরু করে। তবে একটু পরেই তার উপরে বিজলি পড়া শুরু হয়ে যায়, যেই জন্য তাকে ভয়ঙ্করভাবে মরতে হয়। আর একটু পরেই আমরা দেখতে পারি এখানের আবহাওয়া পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। এখানে বিজলির জায়গায় রোদ চলে আসে, আর তখন একটা ভয়ঙ্কর লোক তাদের সামনে চলে আসে যে কিনা অদ্ভুত কিছু কস্টিউম পরা ছিল। আসলে আমরা জানতে পারি তার নাম ছিল জি উইশিং। আসলে তাকে দেখার পরে এই যোদ্ধাদের মনে হয় হয়তো বা সে গড, এই জন্য তারা হাঁটু গেড়ে বসে পড়ে। তবে আমরা দেখতে পারি জি উইংসম্যান তাদের সবাইকে বলে যে আসলে আমিও একটা সময় গড হতে চাইতাম, এই জন্য আমি তলোয়ারবাজির অনেক প্র্যাকটিসও করেছিলাম। আমি চাইছিলাম যাতে করে আমার তলোয়ারটা হাইয়েস্ট পাওয়ারওয়ালা তলোয়ার হয়ে যায়, আর আমি এই সিঁড়ি ক্রস করে যেই কোনো ওয়েতে হ্যাভেন পর্যন্ত পৌঁছে যেতে পারি। তবে এই প্র্যাকটিস করার সময় হঠাৎই একটা মনস্টার শয়তান এসে আমাকে বলেছিল যে আমি আসলে কেন এই প্র্যাকটিসগুলো বৃথা করছি। আমি তো চাইলে যোদ্ধাদের পাওয়ারগুলোকে অবজার্ভ করে খুব সহজেই ভয়ঙ্কর যোদ্ধাতে কনভার্ট হতে পারি, আর খুব সহজে আমি চাইলে হ্যাভেন পর্যন্ত পৌঁছেও যেতে পারি। আর তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমি সেই সমস্ত বড় বড় যোদ্ধাদের উপরে লাইটেনিং করব, মানে তাদের উপরে বিজলি ফেলবো যারা এই সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার ট্রাই করবে। আর এমন করেই সে সেই যোদ্ধাদেরকে মেরে তাদের সমস্ত পাওয়ারগুলো তার নিজের মধ্যে নিয়ে ফেলতো, যাতে করে কেউই হ্যাভেন পর্যন্ত পৌঁছাতে না পারে, আর সেই হয় সবচেয়ে বড় যোদ্ধা। তবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে টিজিয়ানের মাথা একটু বেশি গরম হয়ে যায়। এই জন্য সে তার সমস্ত পাওয়ার একসাথে রিলিজ করে দেয়, যেই জন্য সেই সিঁড়িটাই ভেঙে যায় যেই সিঁড়িটা হ্যাভেনের সঙ্গে কানেক্টেড ছিল। এই জন্য এখানে সমস্ত কিছু ডিস্ট্রয় হয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি টিজিয়ান ইয়ানজিকে নিয়ে সোজা তার গ্রামে ব্যাক করে। তবে তার এমন কর্মকাণ্ডের জন্য জি উশিয়াং একটু বেশি রাগ করে ফেলে, এই জন্য সে তার লাইটিংয়ের পাওয়ারের ইউজ করে তার গ্রামের উপরে বিজলি ফেলা শুরু করে, যেই জন্য এক এক করে মানুষ মরা শুরু করে। আর যখন টিজিয়ান এই ব্যাপারটা দেখতে পারে তখন সে মানুষদের বাঁচানোর ট্রাই করে। তবে অনেক কষ্টের পরেও যখন সে কিছুই করতে পারছিল না তখন সে ফাইনালি তার সমস্ত পাওয়ারগুলো ইউজ করার সিদ্ধান্ত নেয়। সে তার পাওয়ার দিয়ে চলে আসে জি উশিয়াংকে ফেস করার জন্য। তবে অন্যদিকে জি উশিয়াং যে কিনা নিজেকে গড মনে করত, সে এমন ডিসিশন দেখার পরে হাসা শুরু করে, আর সে তার উপরে বিজলি দিয়ে অ্যাটাক করা শুরু করে। তবে একটু পরেই আমরা দেখতে পারি টিজিয়ানের আর্মারগুলো গডের আর্মারে কনভার্ট হয়ে যায়, আর একটা পর্যায়ে গিয়ে সে গডেই কনভার্ট হয়ে যায়, আর সে জি উশিয়ান থেকে অনেক বেশি পাওয়ারফুলও হয়ে যায়। আর এরপরে সে তার নিজের পাওয়ারের ইউজ করেই খুব সহজে জি উশিয়াংকে শেষই করে দেয়, আর এমন করেই সে তার গ্রামটাকেও সেভ করে ফেলে। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।